This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পথ আটকে রামলালকে পূর্ণবয়স্ক দাঁতাল, যেমন শক্তি তেমন কাজ। পথ চলতি চাল ডাল সবজির গাড়ি, খাবার দেখলেই তোলাবাজি। হয় গাড়ি থেকে লুট, নয় গাড়ি থেকে খাবার ফেলে হেলতে দুলতে সাবার। রামলাল শক্তিশালী, পথ আটকানো, তোলাবাজি, ভয়ডরহীন, ডোন্ট কেয়ার ভাব। এটাই চলে আসছে ঝাড়গ্রামের শালবনির 5 নম্বর রাজ্য সড়কে। কিন্তু এই প্রথম পিছু হটতে হলো তোলাবাজ রামলালকে, কারণ পথে নামল কেন্দ্রীয় বাহিনী। তোলাবাজ রামলালও তেড়ে এলো, রে করে পাল্টা দিল বাহিনী। বন দপ্তর আর রাজ্য প্রশাসন চেষ্টা করেও তোলাবাজি রুখতে পারেনি। পারল কখন? যখন কেন্দ্রীয় বাহিনী পথে নামলো। আচ্ছা, রাস্তা তখন থেকে বন্ধ ছিল, আধ ঘন্টা ওই জঙ্গলে কিভাবে পাঠানো হলো? খোলা জ্বালিয়ে। আচ্ছা, সমস্ত গাড়ি আটকে পড়েছিল, সব গাড়ি ঘোড়া চাল গাড়ি রামলাল পালিয়েছে, বাহিনী পথে ছিল, তাই স্বস্তি। কিন্তু যে পথে বাহিনী নেই, সেই পথে রামলালদের রুখবে কে? আচ্ছা, এটাকে কি রেশন দুর্নীতি বলা যায়? এই যে চাল বোঝাই গাড়ির থেকে রামলাল বস্তা তুলে নিল, তারপর সকলের চোখের সামনে সেই চুরির চালকে হজম করে নিল, এটাকে কি খাদ্য দুর্নীতি বলা যায়? দেখুন, যদি যেত তাহলে এক্ষেত্রে অন্তত দুর্নীতি প্রমাণে ইডি সিবিআই এর জাস্ট কোনো অসুবিধে হতো না, কারণ রামলালের এই চুরিবিদ্যা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের চোখে ধরা পড়েছে সবার সামনে। দেখলেন তো, ওপেন রাস্তায় চুরি, ফলে প্রমাণাভাবে খালাস পাওয়ার সম্ভাবনা খুব কম ছিল, এটা আমরা নিশ্চিত। বড়জোর আত্মপক্ষ সমর্থনে রামলালের একটা যুক্তি দিতে পারত যে হাতি হওয়া কি চারটিখানি কথা নাকি, খুব খরচের ব্যাপার, হাতি পোষা চারটিখানি কথা না। কিন্তু তার চেয়ে মশা হওয়া অনেক ভালো, 1 ফোঁটা রক্তেই ডিনার সারা হয়ে যায়। যার যত বড় পেট তার তো তত বড় খিদে, ওই জন্যই তো হাতি পোষার কথা বলা হয়। দেখুন, রামলালকে চোখের সামনে খেতে দেখে এই যে যার যত বড় পেট তার খিদে বেশি, এই কথাটা কি ওই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা টের পেলেন? তাদেরকে একদম হাতে গরম একদম একটা প্র্যাকটিক্যাল ক্লাস হয়ে গেল যে আমাদের এখানে কি করতে হবে। মানে ঝাড়গ্রামের রাস্তায় 40 মিনিট তো দাঁড়িয়েছিল রামলাল, দেখলেন, আটকে ছিল গাড়ি ঠাড়ি। এবার হাতিটা এই যে প্র্যাকটিক্যাল ক্লাসটা নিতে এসেছিল কিনা সেটা নিয়ে কিন্তু অনেকের মনে সংশয় রয়েছে। ছোট্ট ডেমনস্ট্রেশন আর কি। কেন বলছি খেয়াল করে দেখুন, আমাদের বাংলায় তো এইভাবে রাস্তার ওপর অনেক কিছু দাঁড়িয়ে থাকে, আর সেটা এবার সামলানোর দায়িত্ব কাদের? এই বাংলার ভোটে যে 2.5 লক্ষ জওয়ান আসছেন তাদের। সেনা আধা সেনা মিলিয়ে মোটামুটি এই 2.5 লক্ষের মতো থাকবেন, এটাই মোটামুটি জানা গেছে। এবার খেয়াল করে দেখুন, এই সেনা সংখ্যাটা একবার যখন শুনবেন না, আপনাদের মাথায় একটা সংখ্যা ঘুরে যাবে। যদি চট করে না আসে, আমি আপনাদের সাপ্লাই করে দিচ্ছি। সেনা আর আধা সেনা মিলিয়ে কাশ্মীরে 4 লক্ষের মতো জওয়ান মোতায়েন আছেন। ভাবছেন তো এই কাশ্মীরের সাথে বাংলার তুলনা? আমি নিশ্চিত হ্যাঁ, নেতা টেতারা রেড়ে করে আমাদের ওপর ঝাঁপিয়ে পড়বেন যে নিজেদের রাজ্যটাকে এরকমভাবে ছোট করা হচ্ছে। ছি ছি ছি, এই হচ্ছে মিডিয়া। কি করব বলুন তো, বাস্তবটাকে তো অস্বীকার করতে পারছি না। কাশ্মীরে 4 লক্ষ থাকলে এখানে 2.5 লক্ষ। কাশ্মীরের পর পশ্চিমবঙ্গই হতে চলেছে সেই রাজ্য যেখানে কোনো একটা ইভেন্টে, কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে এত জওয়ান একসঙ্গে ঘুরে বেড়াবে গোটা রাজ্য জুড়ে। কমিশন তো জানিয়েছে যে ভোট হয়ে যাওয়ার পরেও বাংলায় অন্তত 200 কোম্পানি সিআরপিএফ থাকবে, মানে কমসে কম 2000 জওয়ান ভোট হয়ে যাওয়ার পরেও বাংলায় থাকবে। মানে তার পরেও, ভোটের পরেও কতটা আশঙ্কা এই কমিশনকে ঘিরে থাকছে ভাবুন তো। আর পরের কথা তো পরে, তার আগে ভোটটার কথাই ভাবুন না। 23 আর 29 এপ্রিল ভোটারদের পথ আটকে যদি রামলালের মতো কেউ দাঁড়িয়ে থাকে, তাহলে কি করণীয় সেটাই কি ঝাড়গ্রামের এই রাজ্য সড়ক আটকে মানে একদম হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে গেল রামলাল? বলা যায় না। রামলাল হয়তো জেনে গেছে যে এবারের ভোটটা সব দিক দিয়ে ব্যতিক্রমী, যা হচ্ছে বা যা হবে বলে শোনা যাচ্ছে
মানে আশা আশঙ্কা অভিযোগ স্বস্তি এই সব কিছুকে যদি আপনি একটু হিসাব টিসাব করেন তাহলে সব মিলিয়ে এরকম ভোট বাংলা নাকি আগে দেখেনি। এটা শুধু আমি বলছি না, শাসক বিরোধী সব পক্ষই তো এক বাক্যে স্বীকার করে নিচ্ছে। আর তারপরেও যারা অবিশ্বাস করছেন তাদের চোখে আঙুল দিয়ে দেখাতে হচ্ছে কমিশনের এই সাম্প্রতিক নির্দেশিকা। আপনারাও দেখেছেন এই কদিন ধরে দুমদাম করে হঠাৎ হঠাৎ ঝড় শুরু হয়ে গেছে, কালবৈশাখী। যার যার বাড়িতে আম গাছ আছে দেখবেন সবে একটু একটু মুকুল টুকুলগুলোর থেকে আম তৈরি হচ্ছিল, কুশি, সেগুলো সব ঝরে যাচ্ছে জানেন। যাদের ওই টিনের চাল ঠাল আছে আম গাছের নিচে, সেখানে টাং 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 করে শব্দ হচ্ছে সারা রাত ধরে। এবার এই কালবৈশাখী ঝড়ে যেভাবে আম গাছ থেকে এই ছোটো ছোটো আমের কুশি মুকুল এগুলো সব ঝরে যায়, প্রায় সেভাবেই তো রাজ্য প্রশাসনকে ঝাঁকিয়ে রাজ্য সরকারের বসানো আমলাদের সব সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। একবারে কালবৈশাখীর মতো আছড়ে পড়েছে, ঘূর্ণিঝড়ও বলতে পারে। এই তালিকায় 13 জন জেলা শাসক পদমর্যাদার অফিসার রয়েছেন, বিভিন্ন পুলিশ কর্তা রয়েছেন, অন্যান্য আমলা রয়েছেন, সব মিলিয়ে 43-44 জন তো হয়েই গেছে। আমার ধারণা যে রেটে ব্যাপারটা এগোচ্ছে আর কদিনের মধ্যে হাফ সেঞ্চুরি তো হয়েই যাবে। এবার ঘটনা হচ্ছে যে আমলাদের কমিশন সরিয়েছে, ভোটের সময় বাংলা যাতে তাদের ছায়াটাও দেখতে না পায় বা উল্টো দিক থেকে দেখলে তারা যাতে এই বাংলার পাদানিতেও দাঁড়িয়ে না থাকতে পারেন, তার জন্য তাদের শুধু সরাচ্ছে না, একবারে পত্র পাঠ ভিন রাজ্যে পাঠানোর ব্যবস্থাও তো কমিশন সেরে ফেলেছে। কিন্তু মুশকিলটা হচ্ছে অন্য জায়গায়। বিভিন্ন রাজ্যের ভোটে যে সমস্ত জেলা শাসককে বিশেষ দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে বা এখান থেকে যাদের সরানো হয়েছে, যে আমলাদের যাদের পাঠানো হয়েছে, তাদের মধ্যে অনেকেই এ রাজ্যে তাদের সরকারি বাংলোগুলো ছাড়েননি। এটা কমিশনই বলছে, কারণ এটা একদম একটা প্র্যাকটিক্যাল সমস্যা হয়ে কমিশনের পথ আটকে দাঁড়িয়েছে। আসলে কী হয়েছে জানেন, শুনুন, যারা বদলি হয়েছেন তাদের মাথায় হয়তো মমতা ব্যানার্জি রয়েছেন, মানে মমতা ব্যানার্জি কথাগুলো রয়েছে হয়তো, তারা হয়তো ভেবেছেন যে ভোট মিটে গেলেই আবার তো এ রাজ্যেই ফিরতে হবে। মমতা ব্যানার্জি তো বলেছেন উল্টে প্রমোশন নিয়ে ফিরতে হবে। যাদের যাদের এই কমিশন সরিয়েছে তারা ক্ষমতায় ফিরে এলে, সেই সংশয়টা অবশ্য রাখেননি, বলেছেন ভোটের পর তাদের সবাইকে কি আরও বেশি উন্নতি করিয়ে, মানে পদোন্নতি আর কি, তাদের নতুন করে তাদের নিয়োগ করে দেওয়া হবে, ফিরিয়ে আনা হবে। মানে এইটা তাদের যদি মাথায় ঢুকে বসে থাকে তাহলে তারা হয়তো ভাবছেন যে তারা তো ফিরতেই হবে রাজ্যে, সামান্য কদিনের জন্য এই ব্যাকশো প্যাট্রা এই সমস্ত বেকার বেকার টানাটানি করে কী লাভ। কিন্তু সেটা হলেও তো অন্য মুশকিল হয়ে গেছে, কারণ কমিশন তাদের সরিয়ে দিয়ে নতুন কাউকে না কাউকে তো নতুন জেলা শাসক হিসেবে নিয়োগ করে দিয়েছে। তারা তাদের দায়িত্ব বুঝে নিতে চলেও এসছেন, কিন্তু তারা থাকবেনটা কোথায়? আর শুধু তো থাকা খাওয়া নয়, কাজটা হবে কি করে? কারণ জেলা শাসকের বাংলোই তো তার নির্বাচনী কার্যালয়, তার অফিস। ভোটের সময় একজন জেলা শাসক এক একটা জেলার ডিইও, জেলার নির্বাচনী আধিকারিক, জেলায় কমিশনের প্রতিনিধি প্রতিভূ, তাদের ওপরই তো ভোটের প্রশাসনিক দায় দায়িত্ব সব কিছু। ফলে তারা বাংলো খালি পাওয়া না পর্যন্ত সেই কাজগুলো তো কিছুই এগোচ্ছে না। কমিশন মালদা, জলপাইগুড়ি, কোচবিহার এই সমস্ত জায়গার ওই যে সমস্ত জেলাশাসক যাদের সরিয়ে দেওয়া হয়েছিল, অর্থাৎ প্রাক্তন জেলাশাসক, তাদের বার্তা পাঠিয়ে বলেছে আরে অবিলম্বে বাংলোটা খালি করুন। আমরা এটা মাঝে মধ্যে সংসদের ক্ষেত্রে দেখতে পাই, বিভিন্ন সাংসদরা যারা দিল্লিতে যান তারা একটা বাংলো পান। এবার সেই বাংলো ফ্ল্যাট এগুলো তারা যখন ক্ষমতাটা চলে যায়, মানে ভোটে হেরে যান বা কেউ কেউ ওই রাজ্যসভায় যারা যান তাদের রাজ্যসভায় আবার যদি দল না পাঠায়, তখন তারা তো ওগুলো ছেড়ে দেওয়ার কথা। অধিকাংশ সময় তারা চট করে ছাড়েন না আর কি, এটাই দেখা যায়। আর কিছুদিন বাদে বাদে স্পিকারকে একদম নোটিশ পাঠিয়ে বলতে হয় অমুকে 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 আপনাদের ফ্ল্যাটগুলো ছেড়ে দিন, অবিলম্বে খালি করুন। সেই একই জিনিস এখানে হচ্ছে। সত্যি কথা বলতে কি, এই ভাড়াটে উচ্ছেদের গল্পটা যথেষ্ট গণ্ডগোলের বলে তো আমরা জানি। কমিশনকেও যে সেই গণ্ডগোলে পড়তে হবে এটা আমি নিশ্চিত কমিশন ভাবতে পারেনি। মানে এসআইআর করতে গিয়ে তাদের অনেক কিছু সামলাতে হচ্ছে, অনেক কিছু এমন কাজ করতে হচ্ছে যেগুলো করতে হবে বলে সম্ভবত তারা ভাবেনি। এবার এই না ভাবার তালিকায়
এইভাবে বাংলো খালি করতে হবে এটাও নিশ্চিতভাবে ছিল। এটা যে করতে হবে কিছুতেই তারা ভাবতে পারেন না। এবারে ভাবুন তো, এরা একটা উল্টো দিক থেকে ভাবুন তো, যে কথাটা মানে ওই একবার একজন ডাক্তার বলেছিলেন জানেন তো, তাকে একটা রেয়ার ডিজিজ নিয়ে একজন জিজ্ঞেস করেছিলেন, মানে তার খুব সন্দেহবাতিক ছিল, সব কিছু হলেই তার মনে হতো ওই চরম একটা কোনো গম্ভীর একটা বিরল রোগ তার হয়েছে। তা তিনি সেরকম একটা বিরল রোগের নাম করে ডাক্তারকে বলছেন আমার কি ওটা হয়েছে? তা ডাক্তার তাকে খুব সুন্দর বুঝিয়েছিলেন, বলেছিলেন হ্যাঁ রেয়ার ডিজিজেস হ্যাপেন রেয়ারলি, মানে যেগুলো বিরলতম রোগ সেগুলো পাওয়াও বিরল, আপনার হয়নি। তো একইভাবে এই যে জিনিসটা বিরল সেইটাকেই কমিশনকে করতে হচ্ছে। এটা তারা নিশ্চয়ই বিরল জিনিসটা ঘটবে তারা ভাবেননি, কিন্তু এখন ঘটে যখন গেছে তখন তো তাদের করতে হচ্ছে। কেন করতে হচ্ছে বলুন তো? এটা তো বিরল জিনিস, তো বিরলই হওয়ার কথা, তাই না? জেলা শাসক পদমর্যাদার লোক 3 নম্বর ফ্ল্যাট কেন আটকে রেখেছে, মানে বাংলো কেন আটকে রেখেছে? দেখুন এই জায়গাতেই একটা উল্টো বক্তব্য ঘুরে বেড়াচ্ছে। ইচ্ছাকৃতভাবে কেউ কি কমিশনের কাজ ব্যাহত করতে বা বাড়িয়ে দিতে চাইছে? এই প্রশ্নটা কিন্তু কেউ কেউ তুলছেন। এবার কমিশনের কাজ মানে কি? কমিশনের কাজ মানে তো এখন ভোটের কাজ, এই এসআইআরের কাজ আপাতত। এই জেলা শাসকের বাংলো থেকে যখন জেলার ভোট পরিচালনা হবে বা আপাতত এসআইআরের যে এখন যে পর্যায়টা চলছে তার একটা বড় অংশ, তো সেই সময় যদি সেই বাংলোগুলো আটকে থাকে, নতুন জেলা শাসকদের নতুন জায়গা খুঁজতে হয়, আর তাতে যদি কাজটা ব্যাহত হয় তাহলে তো আখেরে কমিশনের ওপরেই চাপ বাড়বে। তাহলে কেউ কেউ কি চাইছেন এমন ছোট ছোট গর্ত খুঁড়ে রাখতে যে গর্তগুলোতে চলতে ফিরতে পা পড়ে মুচকে যাবে কমিশনের, আর যার ফলে বাংলার ভোট প্রক্রিয়াটাই খোঁড়া হয়ে যাবে? কারণ আমলাদের বদলি নির্দেশ এটা তো নতুন কিছু না। কদিন আগেই তো এই ভোটের আগে রাজ্য তো বহু আমলা বহু পুলিশ অফিসারের রদবদল করেছিল, বিরাট বিরাট লিস্ট ছিল। তারা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় গেছেন সেখানে তো কেউ না কেউ তাদের স্থলাভিষিক্ত হয়েছেন, তাদের তো এরভাবে অসুবিধায় পড়তে হয়েছে বলে শোনা যায়নি। তখন তো এইভাবে বাংলো আটকে রাখার অভিযোগ ওঠেনি, তাহলে এখন কেন উঠল? এটা কিন্তু হাইলি সাসপিশিয়াস। Intention of BJP is motivated an election commission, এবং ওরা হয়তো জেলা শাসকদের বাংলো খালি করবে, কিন্তু ওরা জানে না যে 3রা মে যে রেজাল্ট বেরোবে সেদিন পশ্চিমবঙ্গ থেকে চিফ ইলেকশন অফিসার যে লোকগুলো বাংলো দখল করে বসে আছে ওগুলো খালি করার নির্দেশ হবে। এখানকার বহু অফিসার আছেন যারা তৃণমূল কংগ্রেসের কর্মীর মতো আচরণ করেছেন বিগত কয়েক বছরের প্রশাসনে। স্বাভাবিকভাবে নির্বাচন কমিশনের কাছে তার ট্র্যাক রেকর্ড আছে, তাই নির্বাচন কমিশন তাদেরকে এখানে সমূলে উৎপাদিত নিয়ে এরকম পিচে খেলতে অভ্যস্ত নন। উনি হচ্ছে সেই পুরনো ইন্ডিয়া টিমের মতো, আজহারউদ্দিনের ইন্ডিয়া টিম। এখন মুখ্যমন্ত্রীকে খেলতে দেওয়া হচ্ছে অস্ট্রেলিয়ার সুইং পিচে, তাই মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন। দেখুন বাংলার আকাশে কিন্তু এখন বজ্রগর্ভ মেঘের আনাগোনা, সত্যিই তো একদম বাস্তবে, এটাকে রূপক বলে ভাববেন না। আজই নতুন করে ঝাড়খণ্ড থেকে মেঘ ঠেক ঢুকেছে, ফলে দক্ষিণবঙ্গে নতুন করে বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। বাজটা যোজনা কি পড়বে আর কি। এবার কমিশনের মাথাতেও যে তারা বাজ ফেলার বন্দোবস্ত করেছেন তার পূর্বাভাস কি মদন মিত্র দিলেন? শুনলেন তো মদন মিত্রের বক্তব্য, তার একটা মাস অ্যাপিল আছে, কিন্তু মানে একটা জনমোহিনী ক্ষমতা আছে। ঠিক যেরকম আপনাদের মনে আছে সেই গোয়েন্দা গল্পের লেখক স্বপন কুমারের ছিল, তার গোয়েন্দা দীপকের সিরিজগুলো একদম গরম কচুরির মতো পাতে পড়ার আগে সব বিক্রি হয়ে যেত। আর সেই সমস্ত গল্পগুলো কি অসাধারণ অসাধারণ সব সেন্টেন্স থাকতো, ভাবাই যায় না। সেই যে লিখেছিলেন কি হইতে কি হইয়া গেল, দীপকের হাতে চলে এলো বন্দুক। সেই রকমই কী হতে কী হইয়া গেল, বিরোধীদের হাতে কেমন করে শাসককে আক্রমণ করার একটা মোক্ষম অস্ত্র চলে এলো। দেখুন অপসারিত জেলা শাসকদের একাংশকে দিয়ে বাংলো আটকে রেখে তৃণমূল আসলে কমিশনকে বিপাকে ফেলতে চায়।
এই অভিযোগটা জোর গলায় বলে দিচ্ছেন সমস্ত বিরোধী নেতা, কারণ তারা জানেন তৃণমূল আগেই গাউন আগিয়ে রেখেছে যে একসঙ্গে এতজন আমলা বা পুলিশ কর্তাকে বদল করলে রাজ্য প্রশাসনের কল বিকল হয়ে যাবে, প্রশাসন মুখ থুবড়ে পড়বে, মানুষ বঞ্চিত হবেন। মানে সোজা বাংলায় তারা যে গোটা বিষয়টা এই এতজনের বদলিতে বিন্দুমাত্র খুশি হননি, বরং বিরক্ত, ক্ষুব্ধ, বিরোধীদের কথায় চিন্তিতও বটে, সেটা তাদের বক্তব্য থেকে পরিষ্কার। দেখুন, নির্বাচনী তো বটেই, প্রশাসনিক দায় দায়িত্ব ঠিকমতো পালন না হলে প্রশাসনিক সংকট তৈরি হবে, এটা তো বাস্তব ঘটনা। এবং মুখ্যমন্ত্রী স্বয়ং এই আশঙ্কাটা প্রকাশ করে রেখে দিয়েছেন, বলে দিয়েছেন যে পান থেকে চুল খসলেও তাকে যেন কেউ দোষারোপ না করে। যত দোষ নন্দঘোষ, সেরকম আর কি, যত দোষ ওই কমিশন, এইরকম করে বাংলার মানুষ যেন কমিশনকেই চেপে ধরে। এবার দেখুন, এর মানে এই না, এটা ভাববেন না যে বাকি সময়ে যেমন কিছু হলেই যেন আপনাদের একদম অধিকার দিয়ে রাখা হয়েছে রাজ্যের সরকার বা প্রশাসন বা মুখ্যমন্ত্রীকে চেপে ধরার। যাই হোক, বলছেন যখন অন্তত ভেবে আনন্দ পান যে কাল গেছে তো গেছে, ওই সময়টা আপনারা জানতেন না, হয়তো তাহলে জানতে পারলে যাকে চেপে ধরার ধরতে পারতেন। কিন্তু এক্ষেত্রে কমিশনকে চেপে ধরার মতো পরিস্থিতি কি আদৌ আসতে পারে? এটা তো বড় প্রশ্ন। যারা 58 লক্ষ ভোটার বৈধ নাকি অবৈধ সেটা যাচাই করছেন, সেই বিচার বিভাগীয় আধিকারিকরা ইতিমধ্যেই কিন্তু আশঙ্কা প্রকাশ করে বসে আছে। এটা আশঙ্কা করেননি যে তারা কাজ শেষ করতে পারবেন না, আশঙ্কাটা আরও মারাত্মক। তারা আশঙ্কা করছেন সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হলে তারা হুমকির মুখে পড়তে পারেন। মানে ভাবুন, এ রাজ্যে বিচার বিভাগও যে হুমকির ভয় পায়, সেটা তো এই বিচার বিভাগীয় আধিকারিকদের আশঙ্কার থেকে বোঝা যাচ্ছে। কিন্তু কেন ভয় পায় বা ভয় পাওয়ার কারণ কি? তারা যে ওই 58 লক্ষ ভোটারের 60 লক্ষ ভোটারের তথ্য প্রমাণগুলো বিবেচনা করছেন, তার মধ্যে লুকিয়ে রয়েছে। তার মধ্যে কি এমন কিছু ঘটছে যার ফলে চারপাশে একদম চরম হইচই পড়ে যেতে পারে? এবার আপনি বলবেন ঘটার মতো আছে এটা কি? ঘটার মতো জিনিস তো দুটো, হয় এরা ভোটার তালিকায় থাকবে অথবা বাদ। ভোটার তালিকায় থাকলে কোনো প্রশ্ন নাই, কিন্তু বাদ গেলে একটা না অনেক প্রশ্ন আছে। সুতরাং প্রচুর নাম কি বাদ যাচ্ছে, এই জন্যেই কি এই ভয়টা? এবার এটার এই ভয় প্রকাশের মধ্যে দিয়ে আরও একটা জিনিস তো পরিষ্কার হচ্ছে, যেটা এখন বিরোধীরা বলছেন বা তৃণমূলের নেতারাও নিজেদের মধ্যে আলোচনা করছেন, যে এই বিচার বিভাগের হাতে এই 60 লক্ষ ভোটার জবের থেকে চলে গেছে আর কি। এবার সেটা যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে সওয়াল করে আদায় করে নিয়ে এসছেন বলে সবাই বলছিলেন, তাহলে এরা যদি কিছু করেন তাহলে তো কিছু বলা যাবে না। এবার তার ওপরে এরা যদি, মানে এদের ঘাড়ে যখন চলে এসছে, তখন বিজেপি নিশ্চিন্ত, নির্বাচন কমিশনও নিশ্চিন্ত। এবার এরা যদি আবার ভয়ের কথা বলেন, তাহলে তা আরও বেশি করে তৃণমূল চাপে পড়ে যাবে। এবার এই পরিস্থিতিতে এরা কতটা হইচই ফেলে দেওয়ার মতো বিষয় ঘটাতে চাইছেন বা ঘটিয়েছেন বা ঘটানোর মতো পরিস্থিতি হয়েছে, সেটাই তো বিবেচনার বিষয়। দেখুন, পরিষ্কার করে এখনও তথ্য প্রমাণ কিছু নেই, কিন্তু যে জিনিসটা জানা গেছে সেটাও কম ইঙ্গিতবাহী নয়। ওই 58 লক্ষ বিবেচনাধীন ভোটারের নথি যাচাই করতে বসে জুডিশিয়াল অফিসাররা নাকি দেখেছেন বিএলও আর ইআরওরা এমন অনেক নথি এই কমিশনের সাইটে আপলোড করে দিয়েছেন যেগুলো এসআইআরে গ্রহণযোগ্যই নয়। এই নথিগুলোর ভিত্তিতে কোনো ভোটারকে বৈধতা দেওয়া সম্ভবই নয়, ফলে তাদের বাদের খাতায় রাখতে হবে। এটা ভাবা যতটা সহজ, করাটা কি ততটা সহজ? কারণ বিএলও বা ইআরওরা তো বলবেন তারা সমস্ত নথিপত্র ওখানে তুলে দিয়েছিলেন। ভোটারও জানেন তার কাছে যা যা চাওয়া হয়েছে, তার কাছে যা যা জিনিস ছিল সব নথিপত্র তিনি দিয়েছেন, ইআরওর কাছে দিয়েছেন, বিএলওর কাছে দিয়েছেন। এরপর তার নামটা বাদ গেল কেন? তিনি তো ক্ষুব্ধ হতেই পারেন। বিএলও বা ইআরওরা বলবেন আমাদের যা দিয়েছিল আমরা তুলে দিয়েছি, এর নাম বাদ যাওয়ার দায় আমাদের নয়, যা করার ওই বিচার বিভাগীয় আধিকারিকরাই করেছেন।
এবার দেখুন ভোটারের তাহলে শেষ পর্যন্ত কি মনে হবে? তারা এত কিছু দেওয়ার পরও নামটা যখন বাদ গেল, তার নিশ্চিতভাবেই কমিশন ইচ্ছাকৃতভাবে বাদ দিয়েছেন, তাহলে তার দায় বিচার বিভাগীয় আধিকারিকদের। আর সেখান থেকেই তো গোটা ব্যাপারটা রাজনৈতিক প্রচারের একটা অংশ হয়ে যাওয়ার সম্ভাবনা। তৃণমূল বলবে প্রথম থেকে যেহেতু কমিশনের নির্দেশিকায় বেশ কিছু অস্পষ্ট বিষয় ছিল, কোন নথি গ্রাহ্য আর কোনটা গ্রাহ্য নয়, সেটা নিয়ে যেহেতু মানুষের মনে একটা সংশয় ছিল এবং এতবার এরকম নির্দেশিকা বদল করা হয়েছে, ওই বিএলও বা ইয়ারওদের মধ্যেও সংশয় ছিল। তাই বাংলার মানুষ কাগজপত্র থাকা সত্ত্বেও যেরকম দিয়ে চেয়েছে সেরকম দিয়েছেন। আসল বিভ্রান্তি তো নির্বাচন কমিশনই তৈরি করেছে। এবার খেয়াল করে দেখুন, সেক্ষেত্রে আঙুলটা তোলা হবে কিন্তু নির্বাচন কমিশনের দিকে, ওই বিচার বিভাগীয় ব্যক্তিত্বদের দিকে নয়। আরও একটা জায়গা আছে, এই যে 60 লাখ মতো নাম বিবেচনাধীন ছিল, তার মধ্যে সংখ্যাগরিষ্ঠ কিন্তু সংখ্যালঘুদের নাম। তার মানে এই মানে যদি আপনি পার্সেন্টেজ দেখেন, অর্থাৎ সংখ্যাগু হিন্দু এবং মুসলিমের, সেখানে যদি হিন্দুদের পার্সেন্টেজ কম থাকে, মুসলিমদের পার্সেন্টেজ বেশি থাকে, তাহলে বাদ যাওয়ার তালিকাতেও তো ওই সমানুপাতিক হারে মুসলিমদের নাম বেশি বাদ যাবে, হিন্দুদের নাম কম বাদ যাবে। এটাই তো স্বাভাবিক অঙ্ক। এবার যেটা স্বাভাবিক সেটাই তো, যেহেতু চারপাশে আমাদের ভোটারদের আসলে ধর্মের ভিত্তিতে আমাদের নেতারা ভাগ করে ফেলেছেন, তার ফলে সেগুলি অস্বাভাবিক হয়ে আরও অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি করে দেবে। তার মানে বুঝতে পারছেন সামনের দিনগুলো কমিশনের জন্য কতটা পিচ্ছিল। আর শুধু কি তাদের জন্য পিছল, রাজনৈতিক নেতাদের জন্যও তো পিছল। আজকে শুভেন্দু অধিকারীও কিন্তু ভবানীপুরে গিয়ে বুঝতে পেরেছেন পথ কতটা পিচ্ছিল হয়ে রয়েছে। না, কোনো পরিবর্তন চাই না, এইটাই ভালো চলছে। ওরা এলে আমার রেলের চাকরি খেয়ে নিয়ে যায় বিজেপি। একদিন ভবানীপুর, আরেকদিন নন্দীগ্রাম, এভাবেই কি নিজের প্রচার কর্মসূচি সাজিয়েছেন শুভেন্দু অধিকারী? হতে পারে। গতকাল তিনি নন্দীগ্রামে ছিলেন আর তার আগের দিন ছিলেন ভবানীপুরে, আর সেই ধারাবাহিকতা রক্ষা করে আজ ফের ভবানীপুর। আর তাকেই সেই অবস্থাতে তাকে সামনে পেয়ে ওই ভোটার শুনিয়ে দিলেন কি বিজেপিকে তিনি চাকরি যাওয়ার কারণ বলে মনে করেন। তারাই এত মানুষের চাকরি খেয়েছে, তাই বিজেপি নেতাদের তিনি চান না। এবার দেখুন, তিনি একজন নির্দিষ্ট ভোটার, তার একটা নির্দিষ্ট রাজনৈতিক মতবাদ থাকতে পারে, তিনি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতিনিধি হতে পারেন, ব্যক্তিগত মত তিনি প্রকাশ করতে পারেন, কারণ সেই স্বাধীনতা তার রয়েছে। কিন্তু এই মতামত ব্যক্তিগত নাকি ব্যক্তির মুখে সমষ্টির কথা, সেটাই তো আসল। এটা ভোটের ফল দেখে শুভেন্দু অধিকারী বুঝবেন। আমরা শুধু বুঝছি যে এবারের ভোটে কোন কোন বিষয়কে তাদের প্রচারের হাতিয়ার করে ব্যবহার করতে পারে তৃণমূল কংগ্রেস। বলে না, একটা চাল টিপলে বোঝা যায় গোটা হাঁড়িটার কী অবস্থা, এ হচ্ছে সেরকম। এই ভোটার আমরা ধরেই নিচ্ছি, তিনি পরিষ্কার নিজেই বলেছেন তিনি বিজেপিকে পছন্দ করেন না, তাহলে তার উল্টো দিকে আছেন তিনি। এবং যেহেতু এই চাকরি যাওয়ার বিষয়গুলো নিয়ে তিনি বিজেপিকে বিঁধছেন, এটা একমাত্র তৃণমূলই করে, সুতরাং আমরা ধরে নিতে পারি যে এটা তিনি তৃণমূলের দিকে ঝুঁকে আছেন। কর্মী, সমর্থক বা ওই মতাবলম্বী এরকম একটা কিছু হতেই পারেন আর কি। তাহলে তিনি কি পরিষ্কার করে দিচ্ছেন যে এই লাইনগুলো ধরেই এবার তৃণমূলের আক্রমণটা সানানো হবে? দেখুন, কয়েকটা অস্ত্র, কয়েকটা লাইন ধরে যে এবার তৃণমূল প্রচারের অস্ত্রটা প্রয়োগ করবে সেটা আমরা পরিষ্কার বুঝে গেছি। এখন অবধি যা যা হয়েছে, যা যা বলা হচ্ছে সেগুলো দেখে আমার ধারণা আপনারাও বুঝেছেন। প্রথমটা এসআইআর, দ্বিতীয়টা পশ্চিম এশিয়ার যুদ্ধকে কেন্দ্র করে রান্নার গ্যাস নিয়ে তৈরি হওয়া এই আশঙ্কা, লোকের মনে টানাটানি হাহাকার, আর তৃতীয়টা ভবানীপুরের ওই ভোটারের কথা। অর্থাৎ এইটাকেই তারা প্রচার কৌশলে বড় করে বিজেপির
দিকে তুলে ধরার চেষ্টা করবে তার ইঙ্গিত। বিজেপি বাংলার মানুষকে বঞ্চিত করছে, এই হচ্ছে তার মানে মোদ্দা অভিযোগ। তিনটে মিলেই, একটাতে তাদের ভোটাধিকার কাটছে, একটাতে তাদের ঘরে আগুন জ্বলা বন্ধ করছে, আর আরেকটাতে তাদের গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা কেড়ে নিচ্ছে, অর্থাৎ চাকরি বাকরি কেড়ে নিচ্ছে, শিক্ষকদের চাকরি কেড়ে নিচ্ছে। দেখুন, এই প্রচারের লড়াইটাই এবার কিন্তু আস্তে আস্তে মুখ্য হয়ে উঠবে যত ভোট এগিয়ে আসবে, এটা তো আমরা নিশ্চিত। অনেক কিছু করতে পারে, তার মধ্যে অনেক কিছু থাকতে পারে, কিন্তু এটা থাকবেই, এটা আর অন্যথা হবে না, এটা আপনারাও জানেন। প্রচার ছাড়া ভোট হয় নাকি? নুন ছাড়া রান্না হয় বলুন তো? এও তাই। এবার কে কতটা সফলভাবে নিজের বক্তব্য প্রচার করতে পারবে তার উপর নিশ্চিতভাবেই এই ভোটের ফলাফল অনেকটা নির্ভর করবে। অতীত তো তাই বলছে। 2024 লোকসভা ভোটটা এই অস্ত্র প্রয়োগ করে সফল হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের মনে আছে, দুর্নীতির অভিযোগে কেন্দ্রের বিজেপি সরকার আবাস আর 100 দিনের কাজের বরাদ্দ বন্ধ করে দিয়েছিল। বিজেপি নেতা তখন প্রচার করতেন যে রাজ্য সরকার সব টাকা নয়ছয় করেছে, তারা এই হিসেব দিচ্ছেন না কিচ্ছু। যে সমস্ত তৃণমূল নেতার বড় বড় বাড়ি আছে তারা আবাসের টাকা পেয়েছেন, ওই 100 দিনের কাজের টাকা ঘুরিয়ে তৃণমূল নেতাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে, কোনোটার কোনো হিসেব দেওয়া যাচ্ছে না, হিসেব পাওয়া যাচ্ছে না। হিসেব একবার সরকার দিয়ে দিক, কেন্দ্র টাকা দিয়ে দেবে। দেখুন, দাবি হিসেবে, বক্তব্য হিসেবে খুব ন্যায্য কথা, কিন্তু তার বদলে তৃণমূল মানুষকে কি বুঝিয়েছিল? যেহেতু এই রাজ্যে বিজেপি বিরোধী সরকার রয়েছে, অর্থাৎ তৃণমূল সরকার রয়েছে, তাই বাংলার মানুষকে বঞ্চনা করছে কেন্দ্রের বিজেপি সরকার। বকলমে বাংলার মানুষকে তারা ভোগাচ্ছে। এটা রাজনৈতিক প্রতিহিংসা। আর তৃণমূলের প্রতি যে রাজনৈতিক প্রতিহিংসা, তার শিকার হচ্ছে বাংলার মানুষ। সুতরাং বাংলার মানুষের ভালো চায় না বিজেপি। আর তার সঙ্গে ধরুন অভিষেকের ওই আমরা টাকা দিয়ে দিচ্ছি এই উদ্যোগ তো রয়েছে আর কি। প্রচার এবং প্রচারের সঙ্গে আনুষঙ্গ, অর্থাৎ নিজেরা টাকা দিয়ে দেওয়া, এই দুয়ের যোগফল তৃণমূলকে কিন্তু এই লোকসভার ভোটে অনেক এগিয়ে দিয়েছিল। বিজেপি সেটা বোঝাতে পারেনি যে এই হিসেব টিসেব বা এই অর্থের নয়ছয় হয়েছে, এই জন্যে তারা টাকা দিচ্ছে না। তাহলে তৃণমূলের প্রচার অত্যন্ত কার্যকর বলে ধরতে হবে এবং তাদের প্রচার যন্ত্রকে অত্যন্ত শক্তিশালী বলে ধরতে হবে। এবার এটা তো বিজেপির নেতাদের মাথায় থাকার কথা। তাদের প্রচার যন্ত্র সেইভাবে সফল হয়নি বলে 18 থেকে কমে তাদের লোকসভায় 12 হয়ে যেতে হয়েছিল এ রাজ্যে। এবারের বিধানসভা ভোটে সেই পুরনো প্রচার কৌশলে যে ওই তৃণমূল তাদের বিধতে চেষ্টা করবে, সেটাও তো তাহলে এখন থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এবার এই ইঙ্গিতটা শুধু যে তৃণমূলের ওই কর্মীর বক্তব্যের মধ্যে দিয়ে আছে তা তো নয়, আমরা তৃণমূলের প্রার্থী তালিকার থেকেও পেতে পারি। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় পার্থ চট্টোপাধ্যায়, জীবনকৃষ্ণ সাহা বা মানিক ভট্টাচার্যকে বাদ দিলে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সব নেতাই টিকিট পেয়েছেন। তার মধ্যে যেরকম প্রভাব খাটিয়ে মেয়েকে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে অভিযুক্ত ওই পরেশ অধিকারী আছেন, তেমনি রেশন দুর্নীতিতে অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিকও আছেন। যাদের পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে তাদের প্রার্থী করা, এটার মধ্যেও কি একটা ওই ডোন্ট কেয়ার মানসিকতা বা গোটা ব্যাপারটাকে অস্বীকার করা, জোর করে অস্বীকার করা, সেই মানসিকতাটাই প্রকাশ পাচ্ছে। তৃণমূল কি বুঝিয়ে দিতে চাইছে যে ওই দুর্নীতি আসলে হয়নি, সুতরাং ওর জন্য আমরা কাউকে কেন শুধু শাস্তি দেব? আর যদি শাস্তি দিতেই হয় আমরা দেবো, যেখানে সামান্য হয়েছে সেগুলো তো আমরা ব্যবস্থা নিয়েছি। ওই জন্যই তো পার্থ চট্টোপাধ্যায় বাদ, মানিক ভট্টাচার্য বাদ, জীবনকৃষ্ণ সাহা বাদ। এবার সমস্ত কিছুই হয়নি, আর যেটুকুনি হচ্ছে তাতে আমরা ব্যবস্থা নিয়ে নিচ্ছি। তারপরেও বিজেপি চক্রান্ত করে এই এত মানুষের, এত শিক্ষকের, হাজার হাজার ছেলেমেয়ের চাকরি কেড়েছে, এটাই কি তৃণমূল এবার তুলে ধরতে চাইবে না? এবার এই প্রচারটা যে কিছুই হয়নি, এই প্রচারটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে করে আসছে।
আর শুভেন্দু অধিকারী বুঝলেন যে ভবানীপুরের ভোটারের মাধ্যমে এই প্রচারটাকে একেবারে তৃণমূল স্তর অবধি নামিয়ে দিয়েছে তৃণমূল। এই জায়গার থেকে তাদের যদি প্রচার দিয়ে ওটাকে মোকাবিলা করা সম্ভব না হয়, তাহলে কিন্তু লোকসভার মতো এই ভোটের বাজারেও তাদের পিছিয়ে পড়তে হবে। এবার কিন্তু তাদেরও পাল্টা প্রচার করতে হবে এবং সফল হতে হবে যদি অন্তত সাফল্য পেতে চান। এটা কিন্তু শুভেন্দু অধিকারীদের চ্যালেঞ্জ, এবং তাদের এই যে চ্যালেঞ্জটার মুখোমুখি হতে চলেছে সেটা তারা বুঝে গেছেন শুভেন্দু অধিকারী। সেই জন্যই কি তিনিও তাদের অস্ত্রতে শান দিয়ে নিলেন। ওই জন্যই কি ঈদের দিন মেরুকরণের চ্যালেঞ্জটাকে আরেকটু ধারালো করলেন শুভেন্দু অধিকারী। মানে তারা যে রাজনীতিতে দক্ষ, সেই রাজনৈতিক চালটাই বিরোধী দল নেতা চেলে দিলেন নাকি। আমি মাতা কালীর পুজো করি, আমাকে ধুতি পরতে হয়, এটা আমাদের হিন্দু সনাতন সংস্কৃতি। অন্য ধর্মের লোকেদেরও পোশাক পরিচ্ছদে তাদেরও নিজস্ব কিছু রীতিনীতি আছে। মাননীয়া মমতা ব্যানার্জি তিনি মুখ্যমন্ত্রী হিসেবে 1000 বার শুভেচ্ছা দিন, মাথায় হিজাবটা পরার দরকারটা কি বলুন তো আপনি। আমি একজন হিন্দু হিসেবে আরেকজন হিন্দু পিসি বলুন, দিদি বলুন, মাননীয়া বলুন, ম্যাডাম বলুন, তাকে এই প্রশ্নটা সবিনয় করতে চাই। এবং কিছু রাজনীতির চেনা ছক আছে। মানে ধরুন ঈদের দিনে একটা ধর্মীয় অনুষ্ঠান, ঈদ বা অন্যান্য যে কোনো অনুষ্ঠানে রাজনৈতিক নেতারা কিন্তু সামিল হন, কারণ তারা মনে করে একসঙ্গে অনেক মানুষকে তাদের বার্তা দেওয়া যায়। ফলে ঈদের দিনে ঈদের অনুষ্ঠানে যাওয়াটাই একটা খুব স্বাভাবিক ঘটনা। ঈদের নামাজে যাওয়া বা ঈদের অনুষ্ঠানে যাওয়ার মধ্যে নতুনত্ব নেই। কিন্তু শুভেন্দু অধিকারী সেই পথটা মারাননি। তিনি আজ ভবানীপুরে 3টে মন্দির আর একটা আশ্রমে গেছিলেন। অনেকেই বলছেন যে আজ কলকাতার কোন ধর্মীয় অনুষ্ঠানে বা ধর্মস্থানে কোন রাজনৈতিক নেতা গেছেন সেটা দেখেই নাকি বোঝা যাচ্ছে যে তিনি কোন রাজনৈতিক দলের প্রার্থী বা নেতা। অথচ গত কয়েক মাসে বিজেপিকে দেখে কিন্তু মনে হচ্ছিল তারা তাদের স্টান্স একটু একটু করে পাল্টাচ্ছে। মুসলিমরা তাদের ভোট দেয় না, তাই মুসলিমদের ভোট চাই না, এই জায়গার থেকে একটু একটু করে সরে আসছিলেন বিজেপি নেতারা। যে আমার নয় আমিও তার নই, এই বার্তার থেকে সরে এসে মুসলিম ভোটকে যতটা সম্ভব পাওয়ার একটা চেষ্টা তাদের মধ্যে দেখা যাচ্ছিল। অ্যাটলিস্ট মুসলিমদের তাদের প্রতি যে বিরাগ সেটা কমানোর একটা চেষ্টা ছিল। কিন্তু শুভেন্দু অধিকারী আজ ভবানীপুরে প্রমাণ করে দিলেন ওই কেন্দ্রে ভোটারদের মনে কোনো রকম বিভ্রান্তি তিনি রাখতে চান না। মানুষের মনে কোনো রকম দ্বিধা রাখার রাস্তায় তিনি হাঁটেননি। বা এই যে আমরা বলছিলাম যে একটু একটু করে তাদের বক্তব্যটা ঘুরছে, এই চেনা রাস্তা থেকে সরে এলে সেটা নিয়ে যদি মানুষের মনে একটু সংশয় তৈরি হয়, তাদের লাভের থেকে ক্ষতি, এইটাই হয়তো তারা হিসেব করে দেখেছেন। আর সেই জন্যেই হয়তো শুভেন্দু অধিকারী ধুতি আর হিজাবের তুলনাটা টানলেন। কোনো ঈদের অনুষ্ঠানে না গিয়ে মন্দিরে মন্দিরে ঘুরে বেড়ালেন। অর্থাৎ নিজের অবস্থান নিয়ে এদিকেও আছেন ওদিকেও আছেন এরকম কোনো প্রশ্ন তোলার রাস্তায় হাঁটলেন না, তুলতেই দিলেন না, সুযোগই দিলেন না। তিনি ওদিকেই আছেন, হিন্দুদের হিন্দুত্বই তার বড় অস্ত্র, এটাই তিনি সরাসরি তুলে ধরলেন। প্রশ্ন হচ্ছে যার বিরুদ্ধে তার লড়াই সেই মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কেন সংশয় তৈরি করলেন? এবার প্রশ্ন হচ্ছে তিনি কি সংশয় তৈরি করলেন নাকি সংশয়টা কাটানোর চেষ্টা করলেন? খেয়াল করে দেখুন, সাম্প্রতিককালে আমাদের রাজ্যে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে, মহাকাল মন্দির, ওই দুর্গা প্রাঙ্গণ, অনেক কিছু তৈরি হয়েছে, যেটাকে বিজেপির নেতারা কটাক্ষ করছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সফট হিন্দুত্বের পথে হাঁটছেন। তিনি বুঝে গেছেন যে মুসলিমদের তোষণ করতে করতে নিজেকে তিনি এমন একটা জায়গায় নিয়ে গেছেন যেখানে সংখ্যালঘু মানে সম্প্রদায় তার পাশে থাকলেও, ভোট ব্যাংক হলেও তার সংখ্যাগুরু হিন্দুরা তারা কিন্তু বিজেপির পতাকার তলায় একজোট হচ্ছেন। অন্তত এটাই বিজেপি নেতাদের ব্যাখ্যা ছিল। এবার সেটার ফলে, এই ব্যাখ্যাটার ফলে যে তাই জন্যেই সেই সংশয় কাটাতেই মমতা বন্দ্যোপাধ্যায় জোর করে করে ওই বিজেপির ভোট বাক্সে এই থাবা মারতে তিনি একটু হিন্দুত্বের পথে হাঁটছেন, এটা যে বিজেপি নেতারা প্রচার করছিলেন,
এতেই কি কোথাও সংখ্যালঘুদের মধ্যে সংশয় তৈরির সম্ভাবনা ছিল? সেই সংশয়, সেই দ্বিধা কাটাতেই কি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে উদ্যোগী হয়েছিলেন? এর অনেকগুলো দেখুন, নতুন না তার ওই রেড রোডের নামাজের অনুষ্ঠানে যাওয়া, ঈদের অনুষ্ঠানে যাওয়ার মধ্যে, কিন্তু ওই হিজাবের জায়গাটা যেটা বললেন শুভেন্দু অধিকারী, সেটাও তার ক্ষেত্রে নতুন নয়। কিন্তু সেই পুরনো ঘটনাগুলো এবার নতুন আঙ্গিকে কিন্তু সবাই দেখতে শুরু করেছেন। আর সেখানে আরও বেশি করে বিষয়টা আলোচনার মধ্যে চলে এসছে। তার কারণ তৃণমূল কংগ্রেসের ইস্তাহার প্রকাশের দিনও বাঙালি অস্মিতার কথা বলার পর রেড রোডে কিন্তু ঈদের নামাজের পর যখন ওখানে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আগাগোড়া হিন্দিতে বক্তব্য রাখলেন। এবং একা তিনিই যে হিন্দিতে ভাষণ দিলেন তা তো নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বাংলার বদলে হিন্দিতে বক্তৃতা দিলেন। এবং সেটা দেখেই বিরোধীরা প্রশ্ন তোলার সুযোগ পেয়ে যাচ্ছেন, তৃণমূল কি বাঙালি অস্মিতা রক্ষার শপথ থেকে সরে এসছে, নাকি সংখ্যালঘুদের মনের মধ্যে কোনো সংশয় তৈরি হয়ে থাকতে পারে বুঝে বা ভেবে এই ভোটের আগে সেই সংশয়টা যে কোনোভাবে কাটানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। बहुत सारे आदमी को नाम काट दिया एसआईआर में, जिसको लिए हम कलकत्ता से, दिल्ली से, सुप्रीम कोर्ट से, कलकत्ता हाई कोर्ट से पूरा दौड़ाया, लेकिन तब भी हम आशा रखते हैं कि लोगों को इज्जत रक्षा हो। अगर कोई भी आप लोगों को पास नहीं है तो हम बंगाल का ऑल सिटीजन का साथ, नागरिक का साथ, ऑल कम्युनिटी का साथ, ऑल कास्ट का साथ, ऑल क्रीड का साथ, आप लोगों को परिवार का एक मेंबर होकर रह के आपको ये लड़ाई हम जारी रखेंगे। और जो लोग सोचता है नाम काट के देखभाल करके इस देश से धक्का मार के निकालेंगे, भाई को भाई के साथ लड़ाएंगे, गर्दन भी कटेगा तो जीतेगा नहीं, नाम काटना तो दूर का बात। দেখুন, যারা ভাবছেন যে খুশির ঈদে অখুশি হওয়ার মতো একটা প্রশ্ন তুললাম, যারা ভাবছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হিন্দি বলার পেছনে স্থান মাহাত্ম্য কাজ করছে, মানে যেহেতু রেড রোডে নামাজ পড়তে যাওয়ায় ওখানে যারা নামাজ টামাজ পড়তে যান ওই চত্বরের সবাই, তাদের মুসলিমদের মধ্যে অধিকাংশই হিন্দিভাষী, বাইরের থেকে এসে এখানে আশ্রয় নেওয়া মানুষ, তাই তারা হিন্দিতে কথা বলেছেন তাদের কাছে পৌঁছানোর জন্য। তাদের কাছে প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কি শুধু কলকাতার বিধানসভা কেন্দ্রগুলোর কথা ভেবেই ওই ঈদের অনুষ্ঠানে গেছিলেন? শুধুই কি তারা অবাঙালি মুসলিম ভোটারদের বার্তা দিতে রেড রোডের অনুষ্ঠানে গেছিলেন, নাকি সারা বাংলার মুসলিম ভোটারদের বার্তা দেওয়াটাই তাদের লক্ষ্য ছিল? যদি সমগ্র মুসলিম সমাজের কাছে বার্তা দেওয়াটার উদ্দেশ্য তাদের থাকে, তাহলে হিন্দি কেন? বাংলায় জনসংখ্যার 30% প্রায় মুসলিম, আর এই মুসলিম জনসংখ্যার প্রায় 90% কিন্তু বাংলাভাষী, অর্থাৎ বাঙালি মুসলমান। অবাঙালি খুব কম, মানে অন্তত পার্সেন্টেজের হিসেবে। এটা কিন্তু ঐতিহাসিকভাবে সত্যি। অবিভক্ত বাংলার মুসলিমদের মায়ের ভাষা বাংলাই। এটা আমাদের অনেকেরই কিন্তু একটা অদ্ভুত, আমি দেখেছি, এটা তাদের মধ্যে একটা বিরাট দ্বিধা থাকে। এই দ্বিধার তো কোনো জায়গাই নেই। হিন্দু মুসলিম সবাই বাঙালি, এখানকার অধিকাংশ মুসলিম ওই জন্য বাঙালি, এর মধ্যে কোনো সংশয় নেই। ওই বলেন না অনেকে আমরা বাঙালি, এরা মুসলমান, এটা একদম বড় ভুল আর কি। দেখুন, দেশভাগের পর এই ভাষার জন্যই পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছিলেন তখনকার পূর্ব পাকিস্তান, এখনকার বাংলাদেশের ওই বাঙালি মুসলিমরা। আর একটু পেছনে গেলে দেখবেন ইতিহাসের পাতায় জল জল করছে কবে কিভাবে বাংলায় অবাঙালি মুসলিমরা এসে থাকতে শুরু করেছিলেন। দুটো জাস্ট চট করে উদাহরণ দিয়ে রাখি। দেখুন, লর্ড ডালহৌসি যখন গভর্নর জেনারেল, তখন লখনৌ দখল করে নিয়েছিল ইংরেজরা, আর নবাব ওয়াজেদ আলী শাহ চলে এসেছিলেন কলকাতায়।
ওয়াজেদ আলীর সঙ্গে লখনৌ থেকে অবাঙালি মুসলিমরা এসে কলকাতায় থাকতে শুরু করেছিলেন, আর টিপু সুলতানের বংশধরদের হাত ধরে কিছু অবাঙালি মুসলিম কলকাতায় এসেছিলেন। কিন্তু তারা অনেক আগের থেকে বাঙালি মুসলিমরা তো এখানকারই ভূমিপুত্র, আপনার আমার মতোই বাংলার মানুষ, বাঙালি। তাহলে ঈদের নামাজে বাংলা বললেন না কেন? এই প্রশ্নটা তো মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শুনতে হবে, কারণ এটা কিন্তু কোনো ধর্মীয় মেরুকরণের প্রশ্ন নয়, এটা রাজনৈতিক প্রশ্ন। তাই আমরা রাজনৈতিক নেতাদের কাছে এর উত্তরটা চেয়েছিলাম, এবং অনেকেই কিন্তু অনেক কথা বলেছেন। আর তার মধ্যে মদন মিত্র যেটা বলেছেন সেটা খুবই ইন্টারেস্টিং। কামারহাটি তৃণমূল কংগ্রেস প্রার্থী বলেছেন হিন্দি আমাদের রাষ্ট্রভাষা, আর রেড রোডের নামাজ সেটা একটা ইন্টারন্যাশনাল ব্যাপার। তাই মুখ্যমন্ত্রী হিন্দি বলেছেন যাতে বেশি মানুষ বুঝতে পারে। আচ্ছা, ন্যাশনাল ইন্টারন্যাশনাল সব গুলিয়ে ঠুলিয়ে কি গোটা ব্যাপারটা এমন জায়গায় একটা নিয়ে যেতে চাইলেন মদন মিত্র যাতে কেউ ঝট করে বুঝে উঠতে না পারে? মদন মিত্র তিনি কি হিন্দিকে স্বীকৃতি দিয়ে তার নিজের দলের ওই বাঙালি অস্মিতার লাইনটাকেই ছেঁটে ফেললেন? এই প্রশ্নটাও তো কেউ করে বসতে পারে। এবং তারপর অবাঙালি বিজেপি নেতাদের এই যেভাবে মদন মিত্র ব্যাখ্যা করলেন, তারপরে কি অবাঙালি বিজেপি নেতাদের বহিরাগত বলে আর আক্রমণ করতে পারবে তৃণমূল? এই প্রশ্নটাও তো উঠবে। এবং সব থেকে বড় কথা, হিন্দিভাষী ওই বিজেপি নেতারা বাংলায় এসে মনীষীদের নাম উচ্চারণ করতে গিয়ে ভুল করলে এরপরে সেটা কি বাংলার প্রতি অসম্মান বলে ধরা যাবে? হিন্দি আমাদের রাষ্ট্রভাষা। আরেকটা কারণ হচ্ছে যে বাংলায় না বলে যদি হিন্দিতে বলে, এই রেড রোডের নামাজটা একটা ইন্টারন্যাশনাল ওকেশন, এটা সারা পৃথিবীর লোক নজর রাখে। সেখানে হিন্দিটা বললে পৃথিবীতে বহু মানুষ হিন্দিভাষী বেশি আছে। দেখুন, গোটা বাংলায় বাংলাভাষী মুসলমানদের সংখ্যা অত্যন্ত বেশি। রেড রোডে উর্দুভাষী মুসলমানরা তারা বেশি থাকেন, সেজন্য মুখ্যমন্ত্রী তাদের ভোট ব্যাংক মনে করেন এবং তারা সেখানে যান। আমি জানি না সেখানে গিয়ে তারা এটা বলে মেনেছেন কি না, জানা নেই। কারণ কিছুদিন আগে ফিরহাদ হাকিম সাহেব বলেছিলেন এই ধরনের একটি হিন্দিতে বক্তৃতা দিয়ে যে যারা মুসলিম ধর্ম বাদ দিয়ে অন্য ধর্মে জন্মেছে তারা অভাগা, এবং তাদেরকে দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামে আসার জন্য দাওয়াত দেওয়া উচিত, তাহলে নাকি পুণ্য হয়। তো ইনি হিন্দিতে বলেছিলেন। তা আজকে সেই দাওয়াত গ্রহণ করতে মুখ্যমন্ত্রী এবং ভাইপো দুজনেই কি সপরিবারে গেছিলেন? দেখুন, আজ সন্ধ্যায় একটু আগে কালীঘাটে বগলা মন্দিরে গেছিলেন মুখ্যমন্ত্রী, এবং সেই ছবি ব্যবহার করে বিজেপি নেতারা বলতে শুরু করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় চাপ অনুভব করছেন, তাই সকালে ঈদের অনুষ্ঠান করে ব্যালেন্স করার জন্য সন্ধে মন্দিরে গেছেন। দুটো জায়গাতেই সেই তাকে ব্যালেন্সের রাজনীতিতে যেতে হচ্ছে শুধুমাত্র বিজেপির চাপে। এতে একদিকে বিজেপির নেতারা যেরকম নিজেদের অবস্থানটাকে স্পষ্ট করছেন, একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানটাকে বিভ্রান্তিকর বা সংশয়াচ্ছন্ন করে তোলার চেষ্টা করছেন সব পক্ষের কাছে। এখন হবেই, ভোট আছে তো সামনে। রাজনৈতিক এই চাপা নুতর এবং একে অপরকে রং ফুটে ফেলার চেষ্টাটা এটা কিন্তু চলতে থাকবে। আরও বেশ কয়েকটা জিনিস পরপর ঘটছে, যেটা দেখে আমাদের একটু বোঝার চেষ্টা করতে হচ্ছে যে কে অ্যাকচুয়ালি রং ফুটে পড়ছে, মানে একটু বেকায়দায় পড়ছে। দেখুন, তৃণমূল সকাল আর সন্ধে দুটো ছবি দেখিয়ে বলতে পারে যে এটাই বাংলা, এটাই বাংলার আসল ছবি, এই সম্প্রীতির ছবি। এটা দিয়ে তারা হয়তো ভাববে যে ঠিক আছে, ওই যে বক্তব্যটা বিজেপি দিতে চাইছিল তার বাইরে গিয়ে তারা নিজেদের এই বাংলার মননের সঙ্গে যে একটা ধর্মনিরপেক্ষ একটা ব্যাপার আছে সেইটার সঙ্গে খুব ভালোভাবে ম্যাচ করিয়ে দিচ্ছে। এটা তারা নিজেদের যে বাংলার এই আদর্শ বা চিন্তাভাবনার যে সঠিক ধারক এবং বাহক, সেটা তার প্রতিনিধি হিসেবে নিজেদের তুলে ধরার ক্ষেত্রে তারা সাফল্য পাচ্ছে, এটা তারা ভাবতে পারে। কিন্তু মুশকিল হচ্ছে, সত্যিই কি এখন বাংলাটা এই এত ন্যায্য বিচারের ওপর দাঁড়িয়ে আছে? সবাই এত ভারসাম্য বজায় রেখে চলছেন, নাকি এই রাজনৈতিক নেতাদের কৃতিত্বে বাংলাটা দুভাগে ভাগ হয়ে গেছে, ধর্মীয় মেরুকরণের চরম জায়গায় পৌঁছে গেছে? সেটা কিন্তু একটু ভেবে দেখার মতো বিষয়।
অস্বীকার করতে পারবেন কেউ? এটা তো নির্ভর করছে কে কোন দৃষ্টিভঙ্গির থেকে গোটা বিষয়টাকে দেখতে চাইছেন এবং ব্যাখ্যা করতে চাইছেন তার ওপর। এরকম টুকরো টুকরো ছবি দেখে আমরাও কিন্তু একটু ব্যাখ্যা খুঁজে পাওয়ার চেষ্টা করছি, বিশ্লেষণও করছি, এবং তাতে কিন্তু ভিন্নধর্মী কিছু কিছু ছবি আমাদের সামনে উঠেও আসছে। আজকের একটা ছবির কথা বলি আপনাদের। ভবানীপুর বিধানসভা এলাকায় বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের পতাকা ফেস্টুন ছিঁড়েছে, ছবি ছিঁড়েছে, এই অভিযোগে কালীঘাট থানা আজকে ঘেরাও হয়েছে। কারা ঘেরাও করেছেন? তৃণমূল কর্মীরা। খেয়াল করে দেখুন সেই জায়গাটা কোথায়? কালীঘাট। মমতা বন্দ্যোপাধ্যায়কে না বলে অনেকে তাকে বোঝাতে শুধু কালীঘাট উল্লেখ করে দিলেই যথেষ্ট। সেটাই তো করেন অনেক সময়, কথায় কথায় বলেন না কালীঘাট যাব, কালীঘাটে যান। সেই কালীঘাটের মতো জায়গায় তৃণমূল কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ফেস্টুন ছেঁড়ার অভিযোগে কালীঘাট থানা ঘেরাও করছেন। এটা তাৎপর্য বুঝতে পারছেন? এই ছবি দেখিয়ে বিজেপি বলতে শুরু করেছে মুখ্যমন্ত্রীর কেন্দ্রে তৃণমূলের পতাকা বাঁচাতে পারছেন না কর্মীরা, তারা ভোট বাঁচাবেন কি করে? দেখুন খেয়াল করে, বিজেপি একবারও বলছে না তাদের বিরুদ্ধে অভিযোগ যেটা উঠেছে সেটা তারা অস্বীকার করছেন, বরঞ্চ তারা সেটাকে ঘুরিয়ে স্বীকার করে নিয়ে এই বার্তাটা চারদিকে ছড়িয়ে দিতে চাইছেন যে তৃণমূল তাদের খোদ গড়ে দলনেত্রীর এলাকায় নিজের বাড়িতে দাঁড়িয়ে তারা নিরাপদ নন। সেখানে যদি এরকম ঘটনা ঘটতে পারে বাকি জায়গায় সেখানেই বা তারা কী করে নিজেদের রক্ষা করবেন? এই বার্তাটা ছড়িয়ে দিতে চাইছেন তারা। খেয়াল করে দেখুন মনস্তাত্ত্বিক লড়াই কোন জায়গায় যায়। ঠিক একই ছবি, আরেকটা ছবি আপনাদের বলি, ঠিক একই ঘটনা তো দেখেছিলাম আমরা কয়েকদিন আগে, ওই ব্রিগেডের দিন। নরেন্দ্র মোদী যেদিন ব্রিগেডে এসেছিলেন সেদিন শশী পাজার বাড়িতে হামলা হয়েছিল, গিরিশ পার্কে গণ্ডগোল হয়েছিল। সেখানেও কিন্তু শশী পাজা তারা যখন পাশে ব্রাত্য বসু মানে দুই মন্ত্রী এবং সায়নী ঘোষ একজন সাংসদ, তিনজনে মিলে প্রেস কনফারেন্স করেছিলেন তৃণমূলের ভবনে, এবং সেখানে তাদের পেছনে দাঁড়িয়েছিলেন 5 জন তৃণমূল কংগ্রেস কর্মী যারা এই ঘটনায় আহত হয়েছিলেন। কারুর মাথায় ব্যান্ডেজ, কারুর হাতে ব্যান্ডেজ, কারুর বুকে ব্যান্ডেজ। তারা অভিযোগ তুলেছিলেন যে বিজেপির বাস থেকে লোকজন নেমে হামলা করেছে। বিজেপি কিন্তু সেক্ষেত্রেও একবারও অভিযোগ অস্বীকার করেননি। তারা কি বলেছিলেন? তাদের বাসের ওপর হামলা হয়েছিল ওই মন্ত্রীর বাড়ির থেকে, তারা তার বদলে লোকজন ক্ষিপ্ত হয়ে তার প্রত্যুত্তর দিয়েছে। অর্থাৎ প্রত্যেকটা পদে তৃণমূল যা করবে, তৃণমূলের থেকে যে তারা বড় শক্তি হয়ে উঠছেন এই রাজ্যে, এই বার্তাটা চারপাশে ছড়িয়ে দেওয়ার একটা সহজ সুযোগ পেয়ে যাচ্ছিলেন বিজেপি কর্মীরা। কি করে? তৃণমূলেরই কিছু কাজের পরিপ্রেক্ষিতে। সোজা কথায় তৃণমূলই কি এই বার্তাটা ছড়িয়ে দেওয়ার সুযোগটা, একটা মনস্তাত্ত্বিক একটা বড় সুযোগ কিন্তু সেটা বিজেপিকে দিয়ে দিচ্ছে। সেদিনও বলেছিলাম, আজকেও বলছি, খোদ মুখ্যমন্ত্রীর গড়ে মুখ্যমন্ত্রীর ফেস্টুন ছবি ছেঁড়া হয়েছে এই অভিযোগে শাসক দলের কর্মীরা তারা গিয়ে সেখানকার থানা ঘেরাও করছে। এটা কি তৃণমূলের জন্য এই ভোটের বাজারে খুব ভালো বিজ্ঞাপন হচ্ছে? শশীবাজার ক্ষেত্রেও একই প্রশ্ন করেছিলাম। পেছনে এরকম এতজন মার খাওয়া কর্মীকে দাঁড় করিয়ে রেখে শাসক দল তারা প্রেস কনফারেন্স করছে, এটা কি তাদের জন্য খুব ভালো বিজ্ঞাপন হচ্ছে? নাকি কোথাও গিয়ে একটা মনস্তাত্ত্বিক অ্যাডভান্টেজ, সুবিধা পেয়ে যাচ্ছে বিজেপি, যেটা তারা অস্বীকার না করে সগর্বে গ্রহণ করে নেওয়ার চেষ্টা করছে? হতেই পারে, দেখুন সবার নিজের নিজের স্ট্র্যাটেজি আছে। হয়তো তৃণমূল এক্ষেত্রে যে চেষ্টা করছে যে দেখুন এরকমই তো হবে যদি বিজেপি ক্ষমতায় আসে, ক্ষমতায় না আসতেই এই, ক্ষমতায় এলে কি হবে? এখন মুশকিল একটাই, ক্ষমতায় থাকাকালীন বিভিন্ন জায়গায় তৃণমূলের বিরুদ্ধেও তো এই ধরনের গা জোয়ারি করার অভিযোগ কিছু কম আসেনি। ফলে এক্ষেত্রে চটজলদি
নিজেকে নির্যাতিত সাজানোর চেষ্টাটা সেটা কি খুব ফলপ্রসূ হবে? ভাবুন তো। আরও একটা এই ধরনের একই ঘটনা, সেটা তো আমরা বরানগরেও দেখেছি, এবং একই কথা বরানগরে বিজেপি প্রার্থী সজল ঘোষও বলেছেন, তবে একটু অন্যভাবে। তিনি বলেছেন ভোটে রক্ষা নেই বুঝেই নাকি বরানগরে বিজেপির ফ্লেক্স ছিঁড়েছে তৃণমূল। ভবানীপুর আর বরানগর দুটো জায়গাতেই অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে, কিন্তু দিনের শেষে দুটো জায়গার উত্তাপই বোঝাচ্ছে কমিশনের দায়িত্ব বাড়ছে। দুপক্ষই একে অপরের ওপরে মনস্তাত্ত্বিক চাপ তৈরি করার কোনো সুযোগ ছাড়ছে না। সুতরাং শান্তির জল ছেটাতে কমিশন পারবে, নাকি কমিশনের প্রতিনিধি হিসেবে ওই আমাদের যা কেন্দ্রীয় বাহিনী তাদের দায়িত্ব নিতে হবে, ঠিক যেরকম তারা রামলালকে সামলেছিলেন সেরকম? সেটা কিন্তু এখন সব থেকে বড় আলোচ্য বিষয়। এখানে আমাদের ফ্লেক্স ছিল, এটা আমাদের করা গেট, এখানে আমাদের পার্টি অফিস। সেখান থেকে দুপুরবেলা যখন আমরা ক্যাম্পেনিং করে বাড়ি গেছি, সেরকম সময় হঠাৎ ওরা এসে এগুলো ফ্লেক্সগুলো খুলে দেয়, খুলে দিয়ে ওরা নিজেদের মতো ফ্লেক্স বানিয়ে লাগিয়ে দেয়। বিজেপির কালচারটাই মিথ্যাবাদী কথা। এখানে আমাদের মহিলারা আমাদের কর্মীদেরকে বহিরাগতদের বাইরে থেকে এনে হকি স্টিক দিয়ে এরা ইনজিওর করেছে। আমাদেরও কেউ ইনজিওর্ড হয়নি, ওদের ইনজিওর্ড গুলো যদি হয়ে থাকে শশী পাঁজার মতন ইনজুরি। এই নোংরামি বরানগরে চলবে না। বরানগরের মানুষ গণতান্ত্রিক অধিকারে এই জবাব দেবে। ওদের এখানকার কাউন্সিলর একটা তোলাবাজ বিশ্বজিৎ বর্ধন, তার নেতৃত্বে কিছু সমাজবিরোধী জড়ো হয়, তখন আমাদের কর্মীরা তাদেরকে প্রতিহত করে, তাড়ায়, তারপর পুলিশ টুলিশ আসে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রয়াত পোপ ফ্রান্সিসের দুবার দেখা হয়েছিল। প্রথমবার 2021 সালের অক্টোবরে, আর দ্বিতীয়বার 2024 সালের জুন মাসে। তার মধ্যে প্রথম সাক্ষাৎটাই রাজনৈতিকভাবে স্মরণীয় থেকে গেছে, কারণ 2022-এর শুরুতেই গোয়ায় নির্বাচন ছিল, আর দক্ষিণ গোয়া হচ্ছে গোঁড়া খ্রিস্টানদের জায়গা। তারা সকলে রোমান ক্যাথলিক, মানে পোপের অনুগামী। পোপ ফ্রান্সিস জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে কিন্তু নির্দ্বিধায় আলিঙ্গন করতেন, ওটা ছিল তার আশীর্বাদ। তবে মোদিকে পোপের আলিঙ্গন সেটা কিন্তু বিজেপির জন্য বিশেষ আশীর্বাদ স্বরূপ হয়ে গেছিল। কীভাবে জানেন? দক্ষিণ গোয়াটা তার আগে পর্যন্ত বিজেপির কাছে কাঁটা ছিল, কিন্তু পোপ প্রধানমন্ত্রীকে আলিঙ্গন করার পর খ্রিস্টান সম্প্রদায় বিজেপিকে ওখানে ঢেলে ভোট দিয়েছিল, আর বিজেপি হাসতে হাসতে জিতে গেছিল। 2024-এর জুন মাসে পোপের সাথে প্রধানমন্ত্রী মোদির দ্বিতীয় সাক্ষাৎ হয়েছিল। সেবারও আলিঙ্গন পর্ব ছিল, কিন্তু সেবার গোয়ার মতো কোনো রাজ্যে নির্বাচন ছিল না, ফলে আলাদা করে সেই আশীর্বাদের কোনো ফল কিন্তু বিজেপি পায়নি। এটা বললাম কেন ভাবছেন তো? হট করে কোত্থেকে পোপ চলে এলো এইটা বোঝাতে একটা ঘটনা, সেটা কখন কার্যকর হবে বা কোথায় কার্যকর হবে সেটা স্থান কালের ওপর নির্ভর করে। আজ রেড রোডের নামাজে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় কি সে কথাটা ছিল? হঠাৎ মনে হলো, ওই জন্য পেছনের ঘটনাটা একবার আপনাদের সাথে শেয়ার করছি। আজ ব্রিগেডের সভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আলিঙ্গনের প্রশ্নই তুললেন। অভিযোগ করলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আর আমিরশাড়িতে গিয়ে আলিঙ্গন করেন আর দেশে মুসলিমদের নাম বাদ দেন। অর্থাৎ একই আলিঙ্গন, তার কত রূপ, এবং যে রূপটা দেখা যাচ্ছে সেটাই আসল রূপ না, এটাই মমতা বন্দ্যোপাধ্যায় বোঝানোর চেষ্টা করলেন। অর্থাৎ তার মাথায় কোথাও হয়তো ছিল এই আলিঙ্গনের অন্য কোনো মানে বা প্রভাব সংখ্যালঘুদের ওপর পড়লেও পড়তে পারে, কারণ সামনে ভোট রয়েছে। এবং সেক্ষেত্রে গোয়ায় যেরকম খ্রিস্টান ধর্মাবলম্বীরা ছিলেন, পোপের আলিঙ্গন যদি সেখানে আশীর্বাদ হয়ে আসে, এখানেও তো মুসলিম সংখ্যা 30% ভোটারের সংখ্যা, তাদের ওপরেই সৌদির রাজার সঙ্গে আলিঙ্গনটা কোনোভাবে প্রভাব ফেলবে না তো? এইটাই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে কাজ করছিল? আর সেই জন্যেই কি তিনি আসলে বলতে চাইলেন বা টেনে নিয়ে এলেন SIR-এ নামবাদের প্রসঙ্গ? তিনি কি আমরা যেটা বলি সেটাই কি বোঝাতে চাইলেন আপনাদের, যে হাতির দেখানোর দাঁত আর খাওয়ার দাঁত আসলে আলাদা, সুতরাং প্রভাবিত হবেন না। আমার অধিকার
message go to the world for peace, fraternity and friendship. आप जब उधर में जाके पूरा दस्ती मिलाता है, गला मिलाता है, तब आपका असर नहीं पड़ते है। वो हिंदू ना मुसलमान है, और इंडिया आके आप भूल जाता है। आप बोलते हैं इसको नाम काट दो, उसको नाम काट दो, ये सब इन्फिल्ट्रेटर है। मैं तो कहेंगे आपसे बड़ा इन्फिल्ट्रेटर है, आपका सरकार है। ভোটের বাজারে এই রাজনৈতিক নেতারা কতটা অনিশ্চয়তায় ভোগেন বুঝতে পারলেন? কোথায় কি হচ্ছে সেটা কোনোভাবে তার ভোট ব্যাংককে কোনোভাবে প্রভাবিত করে ফেললো কি না সেই টেনশনটা সারাক্ষণ মাথার মধ্যে থাকে। শুনলেন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা, এবং পরিষ্কার সবাই কিন্তু একে অন্যের ওপর এই মনস্তাত্ত্বিক চাপ তৈরির কোনো রকম সুযোগ ছাড়ছেন না, এবং কেউ কেউ প্রভাবিত হয়ে যাচ্ছেন এই আশঙ্কার থেকেও কেউ নিজেরা মুক্ত হতে পারছেন না। এবার আপনাদের মনে হতেই পারে রেড রোডের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কি করলেন, মোদির নিন্দা করলেন নাকি প্রশংসা করলেন? এটাও কিন্তু বোঝা গেল না। এটা হচ্ছে আরেকটা বিভ্রান্তিকর জায়গা। দেখুন, বিজেপি নেতারা তো প্রকাশ্যেই স্বীকার করেন যে মুসলিমরা তাদের ভোট দেন না, আর রেড রোডের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি ঘোষণা করেন যে বেছে বেছে মুসলিমদের নাম বাদ দেওয়া হচ্ছে, সেটাও তো মুসলিমদের কানে নতুন কিছু শোনাবে না, কারণ এই প্রচার এই বক্তব্য এগুলো শুনে শুনেই তারা অভ্যস্ত এবং এটাই তারা সন্দেহ করছেন। কিন্তু সেই মঞ্চে দাঁড়িয়ে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন মোদি সৌদির যুবরাজ এবং আমিরাতের রাজাকে আলিঙ্গন করেন, তাহলে মুসলিমদের কাছে সেটা আবার অন্যরকম শোনাবে না তো। খাস আরবকে এই উপমহাদেশের মুসলিমরা কিন্তু অন্য চোখে দেখেন, এবং সেখানে অন্য কেউ সমাদর পাচ্ছেন শুনলে মনে কিন্তু অন্য চিন্তা আসতে বাধ্য। এবং বিজেপিও তো ওই মুসলিমদের মধ্যেই পাসমান্দা মুসলিমদের নিয়ে সম্পর্কের বার্তা প্রচার চালিয়ে যায়, সারাক্ষণ প্রচার করে তারা সেটা। এবার মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় একটু এক্সপেরিমেন্ট করে দেখলেন, বুঝে উঠতে পারছেন না, হয়তো একটু তার কাছে গোটা ব্যাপারটা বিভ্রান্তিকর লাগছে, কোন জায়গাটা কিভাবে কাজ করে যাবে। সুতরাং আক্রমণটাকে একটা অন্য অ্যাঙ্গেল থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন। অবশ্য কাল থেকেই তিনি এই কৌশলটা বদলেছেন। এমনিতে মোদি মমতা দুজনেই একটা কৌশল নিয়ে চলছিলেন, যেটা আমাদের খানিকটা বিভ্রান্তিতে ফেলছিল, জানেন তো। সরাসরি কেউ কাউকে তীব্র আক্রমণ করছিলেন না, নাম করছিলেন না। মোদি তো মমতার নামই নিচ্ছিলেন না, এখনও নিচ্ছেন না। একটা তার কারণ হতে পারে, তার মনের মধ্যে হয়তো সেই অতীতের শিক্ষাটা রয়ে গেছে, থেকে শিখেছেন যেদিন থেকে দিদি ও দিদি করে ওই মঞ্চ থেকে তিনি কটাক্ষ করেছিলেন, তারপর তার প্রভাব ভোটে পড়েছিল। বাঙালি ব্যাপারটা পছন্দ করেনি, সেটা বুঝে নিয়ে এবার তিনি সতর্ক। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজের স্টাইল থেকে তো তিনি সরতে পারেন না। তিনি মাঝে মধ্যে নাম নিলে ইদানিং কড়া কড়া কথাগুলো অমিত শাহর উদ্দেশ্যেই বলছিলেন, কিন্তু কাল থেকে মোদিকেও আক্রমণ করতে শুরু করেছেন এবং দাবি করছেন মোদির হাত থেকে দেশ উদ্ধার করাই তার অগ্রাধিকার। এবার খেয়াল করে দেখুন, শুভেন্দু জবের থেকে ভবানীপুরে প্রার্থী হয়েছেন, তারপর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নিশানা করতে শুরু করেছেন নরেন্দ্র মোদিকে। এর কারণটা কি বলুন তো? তার কি মানে শুভেন্দুকে ভবানীপুরে দাঁড় করিয়ে তাকে বিজেপি যে একটা বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, এটাতে কি তিনি চরম বিরক্ত হয়েছেন? মনে মনে ভাবছেন কি এরকম কথা ছিল না তো। এবং সেই বিরক্তিরই বহিঃপ্রকাশ কি তার সরাসরি মোদির উদ্দেশ্যে তোপ দাগা? ভাবুন ভাবুন, বাবা প্র্যাকটিস করুন।